এবার একটু দেখে নিই আমরা মহাকর্ষ অধ্যায়ে কি কি পড়লাম। শুরু করেছিলাম আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে। দেখলাম যে দুটি বস্তুর মধ্যে এক আকর্ষণ বল কাজ করে, যাকে আমরা মহাকর্ষ বল বলি। এই বল বস্তু দুটির ভরের সাথে সমানুপাতিক ও তাদের মাঝের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সমীকরণ পেলাম F is equal to gm1 m2 by r², যেখানে m1 ও m2 বস্তু দুটির ভর এবং আর ওই বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব। এই সমীকরণে ক্যাপিটাল জি কে আমরা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক হিসেবে জানলাম। এই ধ্রুবকের মান খুব ছোট, 6.67 × 10⁻11 মিটার কিউব পার কেজি সেকেন্ড স্কোয়ার। কেন এর মান ছোট তাও বিশদে জেনেছি। জানলাম যে জি একটি মৌলিক ধ্রুবক। এরপর ছিল অভিকর্ষজ ত্বরণের কথা। অবাধে পতনশীল বস্তুর ওপর মহাকর্ষ বল কাজ করার জন্য বস্তুর মধ্যে এক ত্বরণ প্রযুক্ত হয়। পৃথিবী পৃষ্ঠে এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা গুরুত্বপূর্ণ সমীকরণে আমরা দেখলাম g is equal to gm/r²। মহাকর্ষ অধ্যায়ের বিভিন্ন জায়গায় এর বারবার ব্যবহার দেখলাম, অর্থাৎ এটা মনে রেখো। আমরা বের করলাম ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু ভূপৃষ্ঠের বেশ কিছু ওপরে বা ভূপৃষ্ঠ থেকে গভীরে এই ত্বরণের মান পরিবর্তিত হতে থাকে। আমরা কেন্দ্র থেকে দূরত্বের সাথে অভিকর্ষজ ত্বরণের একটা সুন্দর লেখচিত্র পেলাম, যা তাৎপর্য ব্যাখ্যা করলাম। পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ অবধি এই লেখ সরল রেখার ধর্ম অবলম্বন করে। আবার ভূপৃষ্ঠ থেকে অসীম অবধি এই লেখ y is equal to 1/x², এই সমীকরণ ফলো করে। পৃথিবীর ঘূর্ণনের সাথে অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তনের ব্যাপারেও দেখলাম। নিরক্ষরেখার ঘূর্ণনের জন্য ত্বরণের হ্রাস সর্বাধিক হবে এবং মেরুতে ঘূর্ণনের জন্য ত্বরণে কোনো পরিবর্তন হবে না। তারপর আমরা কথা বলছিলাম বস্তুর ওজন নিয়ে। জানলাম ওজন আসলে একটি বল, যা বস্তুর ভর ও অভিকর্ষজ ত্বরণের গুণফল। দুই ধরনের ভরের কথা জানলাম, মহাকর্ষীয় ভর ও জড়তার ভর। দেখলাম এই দুই ভরের মান আদতে সমান। আমরা এরপরে জেনেছিলাম গ্রহ উপগ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্রগুলি। জার্মান গণিতজ্ঞ কেপলার গ্রহ উপগ্রহের গতিবিধি দীর্ঘদিন ধরে নথিবদ্ধ করে সেই তথ্যের উপর গবেষণা করে তিনটি সূত্র প্রকাশ করেন। প্রথম সূত্র অনুযায়ী গ্রহ উপগ্রহের গতিপথ আদর্শ বৃত্তীয় নয়, বরং উপবৃত্তীয়। দ্বিতীয় সূত্রতে তিনি বলেছেন সূর্য এবং গ্রহ সংযোজী সরলরেখা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। কেপলারের তৃতীয় সূত্র যা বলছে সূর্যের চারিদিকে গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এই তিনটি সূত্র আজও আধুনিক জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত হয়ে চলেছে। আমরা এরপর জানলাম মহাকর্ষীয় বলক্ষেত্রের ব্যাপারে। কোনো গ্রহ নক্ষত্র বা যে কোনো ভর বিশিষ্ট বস্তু তার চারপাশে এক মহাকর্ষীয় অদৃশ্য জালের সৃষ্টি করে, যা ওই অদৃশ্য জালের মধ্যে আসা অপর কোনো বস্তুকে আকৃষ্ট করে। এই অদৃশ্য জালকে মহাকর্ষীয় বলক্ষেত্র বলে। এই বলক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে একক ভরের একটি বস্তু যে আকর্ষণ বল অনুভব করে তাকে ওই বিন্দুতে ওই ক্ষেত্রের প্রাবল্য বা ইন্টেন্সিটি বলে। আমরা প্রমাণ করেছিলাম পৃথিবীর বলক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য সেই বিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মানের সমান। এই ক্ষেত্র প্রাবল্যের দিক মহাকর্ষের দিকেই হয়। আমরা জানলাম মহাকর্ষীয় বলক্ষেত্রের কোনো এক বিন্দু থেকে অপর বিন্দুতে একক ভরের কোনো বস্তুকে নিয়ে যেতে যে কার্য করতে হয় সেই কার্য এই দুই বিন্দুর বিভব প্রভেদ। একইভাবে ওই একক ভরের বস্তুটিকে অসীম থেকে বলক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয় সেই কার্য ওই বিন্দুতে মহাকর্ষীয় বিভব। একে ক্যাপিটাল ভি দিয়ে ডিনোট করা হয় এবং এর মান আমরা বের করেছিলাম v is equal to -gm/r। অন্যভাবে বলা যায় মহাকর্ষ ক্ষেত্রে
কোনো এক বিন্দুতে একটি একক ভরের বস্তু মহাকর্ষীয় স্থিতিশক্তি ওই বিন্দুতে মহাকর্ষীয় বিভব। এবার জিজ্ঞাসা করো না স্থিতিশক্তি আবার কি? আমরা পড়েছিলাম স্থিতিশক্তির ব্যাপারে, যার সম্পর্কিত সমীকরণ আমরা লিখেছিলাম ইপি ইজ ইকুয়াল টু মাইনাস জিএমএম বাই আর। আমরা এই সম্পর্ক বের করেছিলাম সমাকলন বা ইন্টিগ্রাল ক্যালকুলাসের দ্বারা। বলেছিলাম এই স্থিতিশক্তিতে মান ঋণাত্মক কেন? যেহেতু অসীম থেকে ওই বস্তুটিকে বলক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃতকার্যের মান মহাকর্ষ বলের দিকে হবে, তাই কৃতকার্যের পরিমাণ বা স্থিতিশক্তি ঋণাত্মক হবে। আরেক মজাদার বিষয় নিয়ে আমরা পড়েছিলাম, যা হলো উপগ্রহের গতি প্রকৃতি। জেনেছিলাম মহাকাশে প্রাকৃতিক উপগ্রহ ছাড়াও আমাদের দ্বারা প্রেরিত কৃত্রিম উপগ্রহ বর্তমান। তাপের কক্ষীয় গতিবেগ নিয়ে আলোচনা করেছিলাম। V0 ইজ ইকুয়াল টু রুট ওভার জিএম বাই আর, এই সম্পর্ক বের করেছিলাম। দেখেছিলাম ভূপৃষ্ঠের কাছাকাছি আমরা বলতে পারি V0 ইজ ইকুয়াল টু রুট ওভার স্মল জি ক্যাপিটাল আর। উপগ্রহ এক চক্কর লাগাতে কত সময় নেয় বা তার পর্যায়কাল অর্থাৎ টাইম পিরিয়ডও আমরা আলোচনায় নিয়েছিলাম, যার সম্পর্কিত সমীকরণটি ছিল P0 ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব বাই জিএম। আলোচনা করলাম দুই প্রকার কৃত্রিম উপগ্রহ নিয়ে, মেরু উপগ্রহ ও জিও স্টেশনারি উপগ্রহ, যাদের বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলেছি। তারপরের ভিডিওতে আমরা বলেছিলাম কোনো কক্ষে প্রদক্ষিণরত উপগ্রহের শক্তির কথা। স্থিতিশক্তি, গতিশক্তি ও মোট শক্তির সম্পর্ক নিয়েও কথা বলেছি। এই বিষয়ে আরেকবার মনে করিয়ে দিই, কোনো আবর্তনরত উপগ্রহের স্থিতিশক্তির ঋণাত্মক অর্ধেক মানে জিএমএম বাই 2r হলো তার গতিশক্তি, আর অর্ধেক মানে মাইনাস জিএমএম বাই 2r হলো ওই উপগ্রহটির মোট শক্তি। সুতরাং আরেকভাবে আমরা বলেছিলাম উপগ্রহটির গতিশক্তি জিএমএম বাই 2r এর ঋণাত্মক মান অর্থাৎ মাইনাস জিএমএম বাই 2rই হলো ওই উপগ্রহটির মোট শক্তি। ওই একই ভিডিওতে আমরা কথা বলেছিলাম উপগ্রহের বাঁধন শক্তি বা বাইন্ডিং এনার্জি নিয়ে। বাঁধন শক্তি হলো সেই ন্যূনতম শক্তি যা কোনো বস্তুকে প্রদান করলে উপগ্রহটি পৃথিবী বা অন্য কোনো গ্রহ, উপগ্রহ, নক্ষত্রের মহাকর্ষ বল কাটিয়ে মহাশূন্যে ছিটকে যাবে। এর সঙ্গে সামঞ্জস্য রেখেই আমরা পড়েছিলাম মুক্তিবেগের কথা। মুক্তিবেগ অর্থাৎ ন্যূনতম সেই গতি যা কোনো বস্তুকে প্রদান করলে বস্তুটি পৃথিবীর মহাকর্ষ বলকে উপেক্ষা করে মহাকর্ষ বলক্ষেত্রের বাইরে বেরিয়ে যাবে। আমরা জেনেছিলাম VE ইজ ইকুয়াল টু রুট ওভার 2gr। আমরা দেখেছিলাম মুক্তিবেগের সাথে উপগ্রহের কক্ষীয় বেগের অনুপাত হবে √2:1। মোটামুটিভাবে মহাকর্ষের একটা ধারণা তোমরা পেলে। এই রিভিশন ভিডিওর উদ্দেশ্য ছিল মহাকর্ষের বিশেষ অংশগুলোকে তোমাদের সামনে আরেকবার তুলে ধরা। এই ভিডিওটা দেখার সময় যদি কোনো অংশে তোমরা সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যবোধ না করে থাকো, তাহলে সেই অংশের ভিডিওটা আরেকবার দেখে নাও। মহাকর্ষ আমাদের সিলেবাসে এক বিশাল অধ্যায়। বাস্তবিক জগতের মতোই মহাকর্ষকে আমাদের সিলেবাসেও উপেক্ষা করা একেবারেই সম্ভব নয়। পরের ভিডিওগুলোতে আমরা দেখব পরীক্ষায় গাণিতিক সমস্যা কি কি আসতে পারে। দেখতে থাকো।